সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর টপিকস হচ্ছে অধ্যায় 2-এর জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, এই 58টি প্রশ্ন যদি কারো আয়ত্তে চলে আসে তাহলে অধ্যায় 2-এর যে কোনোভাবেই জ্ঞানমূলক প্রশ্ন হোক না কেন সে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর খাতায় খুব সুন্দরভাবে লিখতে পারবে। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের মূল এপিসোড হচ্ছে অধ্যায় 2-এর জ্ঞানমূলক প্রশ্ন। অধ্যায় 2, ডাটা কমিউনিকেশন কাকে বলে? এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডাটা আদান প্রদানের করার প্রক্রিয়া সেটাই হচ্ছে ডাটা কমিউনিকেশন। এটাকে অনেক সময় ডাটা কমিউনিকেশন সিস্টেমও বলা হয় বা ডাটা কমিউনিকেশন পদ্ধতিও বলা হয়। পরের প্রশ্ন, ব্যান্ডউইথ কাকে বলে? এক স্থান থেকে অন্য স্থানে প্রতি একক সময়ে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয়, অথবা বলা যেতে পারে যে বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলো বিট যাবে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। 3 নম্বর প্রশ্ন, ডাটা ট্রান্সমিশন মেথড কি? বিটের যে বিন্যাসের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সমিট করা হয় তাকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। অর্থাৎ এই প্রশ্নের যে মূল উপজীব্য বিষয় সেটা হচ্ছে বিটের বিন্যাসের মাধ্যমে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করা হবে। প্যারালাল ডাটা ট্রান্সমিশন কি? সমান্তরালভাবে যাবে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা সমান্তরালভাবে আদান প্রদান হবে, সেটা হবে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। আর সিরিয়াল হচ্ছে অনুক্রমিকভাবে হবে, সিরিয়ালটাই হচ্ছে অনুক্রমিকভাবে বা একটার পরে একটা এইভাবে যাবে, একবারে যাবে না। প্যারালালে যেমন সব একসাথে ডাটা ট্রান্সমিট হবে, সিরিয়ালে সেভাবে যাবে না। তাহলে প্রশ্ন আসতে পারে বিট সিনক্রোনাইজেশন কি? বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিটের বিন্যাস বা যেই উপায়ে বিটগুলোকে সাজিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠানো হয় সেটাই হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। যেমন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে একটা ক্যারেক্টার পাঠানোর আগে স্টার্ট বিট থাকে, পরে স্টপ বিট থাকে। আবার সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে একটা ব্লকের আগে 2 বাইট অর্থাৎ হেডার ইনফো এবং শেষে টেইলার ইনফো থাকে। এটা হচ্ছে বিটের বিন্যাস। তাহলে অ্যাসিনক্রোনাস এই শব্দটার শুরুতেই কিন্তু একটা শব্দ আছে, মানে একটি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে, অর্থাৎ একটা করে ক্যারেক্টার পাস হবে, একাধিক ক্যারেক্টার পাস হবে না, একটা যাওয়ার পরে অন্য একটা ক্যারেক্টার ট্রান্সমিট হবে, এটাই হবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। আর সিনক্রোনাস ট্রান্সমিশন হবে ব্লক আকারে যাবে, ব্লক বাই ব্লক। এক একটা ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার কিন্তু থাকবে এক একটা ব্লকে বা এক একটা প্যাকেটে। পরের প্রশ্ন, ডাটা ট্রান্সমিশন মোড। এটা জানি যে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা কোন দিক থেকে কোন দিকে যাবে, অর্থাৎ ডাটা প্রবাহের যে দিক সেই দিকটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড, প্রবাহের দিক। আর চ্যানেল হচ্ছে মিডিয়াম বা মাধ্যম, ডাটা প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যে সংযোগ স্থাপন করা হয়, যে স্টাইলে যাবে সেটা তার দিয়েও হতে পারে, তার ছাড়াও হতে পারে, উভয় রকমেরই কিন্তু চ্যানেল আছে, সংযোগ আছে। তাহলে মাধ্যমটা কি? মাধ্যম হচ্ছে চ্যানেলগুলো। এই যে চ্যানেলগুলো বললাম, কমিউনিকেশনের চ্যানেল বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহৃত হয়, সেই উপাদানগুলো হচ্ছে কমিউনিকেশন মাধ্যম। কমিউনিকেশন মাধ্যম কিন্তু 2 ধরনের, একটা তার মাধ্যম হইতে পারে, একটা বেতার মাধ্যম হইতে পারে। তার মাধ্যমে আবার টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, টেলিফোন কেবল ইত্যাদি কেবল রয়েছে। আর ওয়্যারলেস যেগুলো সেগুলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপর ইনফ্রারেড, এই ধরনের বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম বা চ্যানেল কিন্তু রয়েছে, মিডিয়াম রয়েছে। ওয়্যারলেস হচ্ছে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যদি তার ছাড়া বা ফিজিক্যাল যে আছে, কেবল আছে, সেই কেবল ছাড়া এই কমিউনিকেশন হয়, সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম হবে। যেমন মোবাইল ফোন, তার লাগবে না। এইরকম হটস্পট হচ্ছে এক ধরনের প্রযুক্তি, যে প্রযুক্তির মধ্যে সাধারণত ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স সংযুক্ত থাকে। আর যেমন কমিউনিকেশন অ্যাক্সেস পয়েন্ট, যা ল্যাপটপ, কম্পিউটার, পিডিএ, ট্যাব, নোটবুক, স্মার্টফোন ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ করা যায় যে সমস্ত ডিভাইস দিয়ে, সেগুলো হচ্ছে হটস্পট। ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে আমি ইতিপূর্বে বলেছি যে হটস্পটের মধ্যে 3টা প্রযুক্তি আমাদের কিন্তু বিদ্যমান রয়েছে, যেমন বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। পিকোনেট, স্বল্প দূরত্বে অবস্থিত কোনো ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে নেটওয়ার্ক। ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে গেলেই কিন্তু ব্লুটুথ লাগবে। পিকোনেট কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্লুটুথকে বোঝানো হয়। বেজ স্টেশন,
মোবাইল কমিউনিকেশনের নেটওয়ার্কের প্রতিটি সেলে একটি অ্যান্টিনা ও কিছু ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস দিয়ে গঠিত। এই যে অফিসটা, এই অফিসটাকে বলা হয় বেজ স্টেশন, অর্থাৎ যে অফিসের মধ্যে অ্যান্টিনা থাকবে, কিছু ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস থাকবে, যেখানে কল আসবে, রিসিভ করবে, সেখান থেকে আবার ট্রান্সমিট করা হবে, এরকম বেজ স্টেশন। কম্পিউটার নেটওয়ার্ক, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে যে সংযোগ ব্যবস্থা তাকেই বলা হবে কম্পিউটার নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম, ব্যক্তিগত প্রয়োজনে যদি আমরা কোনো নেটওয়ার্ক তৈরি করি সেটা হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একই বিল্ডিংয়ে বা পাশাপাশি বিল্ডিংয়ে বা একটা মহল্লার মধ্যে যদি নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে শহরভিত্তিক হবে, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটা দেশ বা পৃথিবীকেই কিন্তু বোঝানো হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্কটাকে। মডেম হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিভাইস, যে ডিভাইসগুলো কমিউনিকেশন, যে ডিভাইসগুলো আছে সমস্ত ডিভাইসেই কিন্তু মডেম থাকে, যেখানে সেন্ডার এবং রিসিভার হিসেবে কাজ করে। সেন্ডার যখন হবে তখন ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে, অর্থাৎ মডুলেশন, আর যখন রিসিভার হিসেবে কাজ করবে তখন অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে নেবে, এটাকে বলা হয় ডিমডুলেশন। নেটওয়ার্ক ডিভাইসটা কি? নেটওয়ার্ক তৈরি করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি লাগবে কম্পিউটার ছাড়া সেগুলোকে বলা হবে ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস, যেমন হাব, সুইচ, রাউটার, গেটওয়ে ইত্যাদি ইত্যাদি। তাহলে হাব কি? হাব হচ্ছে একটা যন্ত্র, নেটওয়ার্ক ডিভাইস, যেখানে অনেকগুলা কম্পিউটার এসে কানেক্ট হবে, কোনো রকম পরিবর্তন ছাড়াই সংকেতগুলা সকল পোর্টে পাঠাইতে পারবে একই সাথে। কিন্তু সুইচ আর হাবের মধ্যে একটু পার্থক্য হচ্ছে, সেন্ডার থেকে ডাটাটা রিসিভ করবে সুইচ, করার পরে যেই পোর্টে পাঠানো হবে বা যে ডিভাইসে পাঠানো হবে শুধুমাত্র তার দিকেই কিন্তু ডাটা পাঠায় সুইচ। এই কারণে একে ইন্টেলিজেন্ট বলা হয়, বুদ্ধিমান বলা হয়। হ্যাঁ, হাব কিন্তু বুদ্ধিমান না, হাব হচ্ছে বোকা। একজন পাঠায়, সে রিসিভ করে সবার কাছে সে পাঠায়, বলে যে এটা তোমার ডাটা, তোমার ডাটা, তোমার ডাটা, সবাইকে জিজ্ঞেস করে। কিন্তু সুইচ হচ্ছে যার ডাটা অ্যাকচুয়াল, শুধু তাকেই কিন্তু রেফার করে পাঠানো হয়। ইন্টেলিজেন্ট হাব, যে সক্রিয় হাব মূল সংকেতকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত ব্রডকাস্ট করতে পারে, তাকে বলা হয় ইন্টেলিজেন্ট হাব। এখন অপ্রয়োজনীয় সংকেত কি? সংকেতের পাশাপাশি আরও যেগুলো অপ্রয়োজনীয়, মানে আলাদা অ্যাড হয়ে যায়, সেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় সংকেত বা নয়েজ, এগুলো বাদ দিতে পারে ইন্টেলিজেন্ট হাব। রাউটার কি? একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের জন্য, স্বতন্ত্র নেটওয়ার্ক সংযোগ স্থাপনের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাই হচ্ছে রাউটার। অর্থাৎ দুই বা ততোধিক নেটওয়ার্ক আছে, আলাদা আলাদা নেটওয়ার্ক একই প্রোটোকল বিশিষ্ট, এদেরকে কানেক্ট করবে, কানেক্ট করার যে যন্ত্র সেটা হচ্ছে রাউটার। আর গেটওয়ে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট। কিছুক্ষণ আগে একই প্রোটোকল বিশিষ্ট পড়েছিলাম, একই নিয়ম মাফিক কিছু নেটওয়ার্ক থাকবে, একাধিক নেটওয়ার্ক, সেগুলোকে কানেক্ট করবে রাউটার। আর ভিন্ন ভিন্ন প্রোটোকল যদি হয়, ভিন্ন ভিন্ন নিয়মের যদি হয়, ভিন্ন ভিন্ন ক্ষেত্রের যদি হয়, তাহলে কানেক্ট করার জন্য গেটওয়ে ব্যবহার হবে। রিপিটার হচ্ছে এমন এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যেটা কিনা দুর্বল সংকেতকে সবল সংকেতে রূপান্তর করতে পারে, অর্থাৎ এমপ্লিফাই করতে পারে, ডাটাটাকে এমপ্লিফাই করে শক্তিশালী করবে বা সবল করবে। ব্রিজ, একাধিক ছোট ছোট নেটওয়ার্ককে সংযোগ করার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে ব্রিজ। এই যন্ত্র দিয়ে ছোট ছোট নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করা হয়। ঢাকা বোর্ড 17 সালে আসছিল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি। নেটওয়ার্ক তৈরিকারী কেবলকে কম্পিউটার সাথে যুক্ত করতে এই বিশেষ ধরনের এনআইসি ব্যবহার করা হয়, কার্ড ব্যবহার করা হয়। এটাকে ইন্টারনেট কার্ড বা নেটওয়ার্ক কার্ড বলা হয়। নেটওয়ার্ক টপোলজি কি? টপোলজি আমরা আগেই বলেছিলাম, কিছু নিয়ম বা কৌশল বা ব্যবস্থা কম্পিউটারের নেটওয়ার্কে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগের যে ব্যবস্থা, যে কৌশল, যে নিয়ম, সেটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। ক্লাউড কম্পিউটিং, এটা অনেকগুলো বোর্ডে আসছিল, 17, 16, 19 সালের বোর্ডে। ক্লাউড কম্পিউটিং হলো একগুচ্ছ রিমোট সার্ভারের কম্পিউটারের রিসোর্স, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করা, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ আকাশে একটা স্টোরেজ থাকবে, আমরা সবাই সেখানে ডাটা স্টোর করে রাখবো, আবার প্রয়োজনে সেখান থেকে অ্যাক্সেস করব, যেমন ড্রাইভ, গুগল ড্রাইভ। হ্যাঁ, এরকম গুগল ড্রাইভ কিন্তু 15 GB ফ্রি ক্লাউড করে থাকে আমাদের কিন্তু ডাটা অ্যাক্সেস করতে দেয়, ডাটা আপলোড করতে দেয়, ডিলিট করতে দেয়, সব কিছুই করতে দেয়। এই যে সিস্টেমটা, এটাকে বলা হবে ক্লাউড কম্পিউটিং। এছাড়াও আরও কিছু পার্ট আছে এখানে। প্রাইভেট ক্লাউড, প্রাইভেট ক্লাউড হলো সম্পূর্ণভাবে একটি একক প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় কিংবা থার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হয় এমন একটি ক্লাউড অবকাঠামো যা অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। একটা কোম্পানি, সেই কোম্পানি
তাদের নিজস্ব প্রয়োজনে, তাদের লোকজনের প্রয়োজনে একটা ক্লাউড তৈরি করলো, সেটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। আর যে ক্লাউডটা সবার জন্য উন্মুক্ত থাকবে সেটা হচ্ছে পাবলিক ক্লাউড। প্রাইভেট এবং পাবলিক কমিউনিটি যদি দুটো একসাথে হয় সেটা হবে হাইব্রিড ক্লাউড। মোবাইল প্রজন্ম কি? মোবাইলের যে বর্তমান প্রজন্ম আসছে সেটা কিন্তু একদিনে হয়নি, অনেকগুলো স্টেপ, অনেকগুলো আপডেট, অনেকগুলা সময় পার হয়ে কিন্তু এই পর্যন্ত আসছে। এই যে পরিবর্তনের যে সময়টাকে বলা হবে মোবাইল প্রজন্ম। মডুলেশন কি? ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন, আর ঠিক উল্টাটাকে বলা হবে ডিমডুলেশন। রিঙ্গিং কি? বাস একটি প্যাসিভ টপোলজি হওয়ার কারণে, বাস টপোলজি যেটা, সেই টপোলজিতে এক প্রান্ত থেকে যখন ডাটা পাঠানো হবে অন্য প্রান্তে সিগন্যাল খুব অবাধে যেতে পারে, কিন্তু সমস্যা হলো যাওয়ার পরে সেখান থেকে কিন্তু ডাটা বাধাপ্রাপ্ত আবার ফেরতও আসতে পারে। এইভাবে সিগন্যালের ফেরত আসাকে বলা হয় রিঙ্গিং। একটা রাস্তা, এই রাস্তা দিয়ে দৌড়ে চলে গেল একটা জিনিস, যে বাধাপ্রাপ্ত হলো সেখান থেকে আবার ফেরত আসলো, এই ফেরত আসাটা হচ্ছে রিঙ্গিং। ব্যাকবোন, বাস টপোলজির মূল কেবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন, আর ইন্টারনেটের ব্যাকবোন হচ্ছে ফাইবার অপটিক কেবল। প্রোটোকল, আগে বলেছিলাম কিছু বিশেষ রীতিনীতি বা নিয়ম, এগুলোকে বলা হবে প্রোটোকল। যাদের লেখার প্রয়োজন খাতায় নোট করে নেবে, ভিডিওটি স্টপ করে নোট করে নেবে। ভয়েস ব্যান্ড, আমরা জানি যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যদি ডাটা আদান প্রদানের হার 1200 থেকে 9600 বিপিএস হয় তাহলে তাকে বলা হবে ভয়েস ব্যান্ড। সাধারণত ল্যান্ড টেলিফোন এগুলো ব্যবহার করা হয়। আর ব্লুটুথ হচ্ছে এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারবিহীন এবং বিনা খরচে ডাটা আদান প্রদান করা যায় 1 থেকে 100 মিটারের মধ্যে। সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 10 মিটারের মধ্যে ব্লুটুথের মাধ্যমে খুব ইজিলি ডাটা আদান প্রদান করা যায়, এবং 1 Mbps মেগাবিট পার সেকেন্ড কিন্তু ডাটা স্পিড ব্যান্ডউইথ হয়ে থাকে ব্লুটুথের। ক্ষেত্র বিশেষে 26 মেগাবিট পার সেকেন্ডও হয়ে থাকে ব্লুটুথ 4.0 যে ভার্সনটা রয়েছে সেই ভার্সন। ব্রডব্যান্ড, আমরা জানি 1 Mbps বা তার বেশি হলে সেটা কিন্তু ব্রডব্যান্ড কানেকশন হয়ে থাকে। 1 Mbps হচ্ছে মিনিমাম, এর বেশি হলে ব্রডব্যান্ড হবে। ইন্টারনেটের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড 9600 পর্যন্ত বিপিএস হলে সেটাকে বলা হয় ব্রডব্যান্ড, আর ন্যারো ব্যান্ড হচ্ছে 45 থেকে 300 বিপিএস যদি হয় তাহলে সেটা হবে ন্যারো ব্যান্ড। ব্রডকাস্ট হচ্ছে যে ট্রান্সমিশন ব্যবস্থায় নেটওয়ার্কভুক্ত কোনো প্রেরক যদি ডাটা পাঠায় তাহলে সকল গ্রাহক বা প্রাপক তা গ্রহণ করতে পারে, যেমন টিভি, রেডিও, এটা হচ্ছে ব্রডকাস্ট সিস্টেম। কিংবা ফেসবুক যখন লাইভ করবো তখন আমার ফ্রেন্ডস সবাই কিন্তু সেটা রিসিভ করতে পারবে, এটা হচ্ছে ব্রডকাস্ট। ওয়্যারলেস নেটওয়ার্ক, তথ্য আদান প্রদান বা রিসোর্স শেয়ারের জন্য বিভিন্ন স্থানে স্থাপিত 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন কি বলে কম্পিউটার নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্ক যদি তারবিহীন হয়ে থাকে তাহলে তাকে বলা হয় ওয়্যারলেস নেটওয়ার্ক। সাধারণত 3 কিলোহার্টজ থেকে 300 কিলোহার্টজ পর্যন্ত যেই ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় রেডিও ওয়েভ। 1 গিগাহার্টজ থেকে 40 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে বলা হবে মাইক্রোওয়েভ। তরঙ্গের নামটা হচ্ছে মাইক্রোওয়েভ। তবে মাইক্রোওয়েভ হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, যেমন টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আমরা ডেসক্রিপশন টাইপে ভিডিও ডেসক্রিপশন এগুলো দিয়ে রাখবো। ইনফ্রারেড হচ্ছে যেমন টিভি রিমোট বা এসি রিমোট, যে কোনো রিমোট কন্ট্রোলের জন্য যে রিমোট ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনফ্রারেড ব্যবহার করা হবে। 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত হয়, এটা হচ্ছে ইনফ্রারেডের প্রযুক্তির মধ্যে পড়ে। ইউনিকাস্ট হচ্ছে একজন প্রেরক এবং একজন প্রাপক হবে, এটাকে বলে ইউনিকাস্ট মোড। এই ইউনিকাস্ট মোডে কিন্তু সিমপ্লেক্স, সাবডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সবগুলো মোডেই কাজ করতে পারে। মাল্টিকাস্ট হচ্ছে একজন পাঠাবে এবং শুধু নির্দিষ্ট সংখ্যক প্রাপক তা গ্রহণ করতে পারবে, সবাই পারবে না, এটাকে বলে মাল্টিকাস্ট মোড। রোমিং কি? সাধারণত মোবাইল সার্ভিসের যে প্রোভাইডারগুলো রয়েছে, সিম কোম্পানিগুলো তাদের কভারেজ এরিয়ার সীমাবদ্ধতা দূর করার জন্য একটা সার্ভিস দিয়ে থাকে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, এটাকে বলে রোমিং ব্যবস্থা। হ্যাঁ, এটা সাধারণত নেটওয়ার্কের বাইরে থেকেও আরেকটা নেটওয়ার্ক ব্যবহার করে আমি কথা বলতে পারবো, এটা হচ্ছে রোমিং। ওয়াইফাই কি? ওয়্যারলেস ফিডালিটি, এটা একটা তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তি জাস্ট, এটা কিন্তু দেখা যায় না। ওয়াইফাই কিন্তু জাস্ট অন অফ করা যায় মোবাইলের অপশনে, যে সেটিংসে, যে এটা কিন্তু কোনো কিছু মানে না। ওয়াইফাই চালু করলে রাউটারের সাথে গিয়ে কানেক্ট হবে, নেট ইউজ করতে পারবো, বাট ওয়াইফাই কিন্তু কোনো ডিভাইস না, ওয়াইফাই কিন্তু কোনো যন্ত্র না, জাস্ট একটা প্রযুক্তি মাত্র, সফটওয়্যার, একটা ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার।
ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এর সংক্ষিপ্ত রূপ ওয়াইম্যাক্স সাধারণত 50 কিলোমিটার পর্যন্ত নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করতে পারে। এটা যদিও বাংলাদেশে এখনও শুরু হয়নি, ওয়াইম্যাক্সটা উন্নত রাষ্ট্রগুলোতে শুরু হয়েছে। একটা বাড়ির টাওয়ারে ছাদের উপরে যদি একটা টাওয়ার ওয়াইম্যাক্সের বসানো হয় তাহলে আশেপাশের 50 কিলোমিটার পর্যন্ত যত মোবাইল ইউজার বা ওয়াইম্যাক্স ইউজার রয়েছে তারা কিন্তু এটা অ্যাক্সেস করতে পারে। ওয়াইম্যাক্স যে কোম্পানির কাছ থেকে নেবে সেই কোম্পানিকে মাসে একটা ফি দিয়ে দেবে, খুব অল্প রেটেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিলেট বোর্ড 19 সালে আসছিল। যে প্রকারের নেটওয়ার্কে প্রতিটি পিসি রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে সমান ভূমিকা পালন করে তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলা হয়। এই ছিল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আমরা পরবর্তী ভিডিও অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আসব। যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।